আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজি নীরব আহমেদ। আজকের এই প্রতিবেদনটি তৈরি করা হলো বাংলাদেশের গুম ও বিচার বহির্ভূত হত্যার অন্ধকার বাস্তবতা উদ্ঘাটন করার জন্য। এখানে আমরা দেখব কিভাবে একদল ব্যক্তি ও তাদের নেতৃত্বে থাকা কমান্ডাররা রাষ্ট্রীয় সমর্থন ও রাজনৈতিক চাপের মধ্য দিয়ে পরিকল্পিতভাবে মানুষকে অপহরণ ও হত্যা করেছে। রেজাউল আহসান এবং 23 কমান্ডারের কর্মকাণ্ড কেবল একটি অপরাধ নয়, এটি প্রাতিষ্ঠানিকভাবে সাংগঠনিক এবং দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার করেছে সমাজ, রাজনীতি ও মানবাধিকারের ক্ষেত্রে। প্রতিটি অধ্যায় আপনাকে ধাপে ধাপে পরিচয় করাবে কিভাবে এই ঘটনাগুলো ঘটেছে, তদন্ত, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং সামাজিক প্রভাবের সঙ্গে। চলুন আমরা এই সত্যের মুখোমুখি হই এবং জানি কি ঘটেছে, কে দায়ী, আর আমরা কিভাবে সচেতন হতে পারি। গুমের সাথে জড়িত রেজাউল সহ বিভিন্ন বাহিনীর 23 কমান্ডার চিহ্নিত। বিজনেস ডেইলি অনুযায়ী গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল রেজাউল আহসান সহ 23 জনের কমান্ডারের গুম খুনে অভিযুক্ত করা হয়েছে। কমিশনের প্রতিবেদন অনুযায়ী রেজাউল আহসান 2010 থেকে 2014 সালের মধ্যে ঢাকার আশপাশে পরিচালিত গুম ও কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। তার নেতৃত্বাধীন অপারেশনে রাজনৈতিক বিরোধী এবং মানবাধিকার কর্মী এবং সাংবাদিকদের টার্গেট করা হয়। এই প্রতিবেদনে বলা হয়েছে, তার নির্দেশনায় একাধিক অপারেশন পরিচালিত হয়েছে, যেখানে গুম করা হয়েছে অন্তত 10,030 জন ব্যক্তিকে। পাশাপাশি 2014 সালে নারায়ণগঞ্জের 7 খুনের গোপন ঘটনাতেও তার সংশ্লিষ্টতা রয়েছে। সূত্রটির আরও উল্লেখ অনুযায়ী আহসান পরবর্তী ডিজিএফআই ডিফেন্স গোয়েন্দা অধীনে একটি এনটিএমসি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এর মহাপরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন এবং মোবাইল যোগাযোগ, টেলিযোগাযোগ নজরদারির মাধ্যমে বিরোধীদের দমন করার কার্যক্রম চালান। বর্তমানে তিনি এবং বাকি 22 জনের বিরুদ্ধে অভিযোগ আমলাতান্ত্রিকভাবে যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত প্রক্রিয়া চলছে। সরকার এবং সেনাবাহিনী উভয়ই কঠোর পদক্ষেপে নেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হলেও জানানো হয়েছে। কারা চিহ্নিত? মোট 23 জন, যাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল রেজাউল আহসান, যিনি আগে র্যাব, এনটিএমসি, এনআইএসআই সহ বিভিন্ন গোয়েন্দা তথা নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থে নিয়োজিত ছিলেন। অভিযুক্ত ধরন গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মধ্যে নির্যাতন এবং অপহরণের ঘটনা রয়েছে। সময়সীমা প্রাক্তন 2000, প্রধানত 2010 থেকে 2014 সালের গুম ও খুন। 2014 সালে নারায়ণগঞ্জের 7 খুনের সঙ্গেও তিনি জড়িত ছিলেন অভিযোগ পাওয়া গেছে। অগ্রগতির অবস্থা: বর্তমান সময় পর্যন্ত তদন্ত চলছে, ভবিষ্যতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত রেজাউল আহসানের 23 কমান্ডারের চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এর উত্থান, মানবাধিকার, আইনের শাসন, রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ধরন। স্বাধীনতার পর থেকে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর কার্যক্রম, 2000 সাল এর পর থেকে রাজনৈতিক অস্থিরতা, বিশেষ বাহিনী, গোয়েন্দা সংস্থার উত্থান, র্যাব ও গুণের রাজনীতি। র্যাব গঠনের ইতিহাস, কুখ্যাত অপারেশনগুলোর আন্তর্জাতিক মহলের সমালোচনা, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি, জাতিসংঘ। রেজাউল আহসানের উত্থান, কর্মজীবন, সেনাবাহিনী থেকে র্যাবে যোগদান, এনটিএমসি, ডিজিএফআইতেও ভূমিকা, রাজনৈতিক আনুগত্য বা ক্ষমতার ব্যবহার। এখন শুনবেন বিস্তারিত। বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে গুম শব্দটির একটি ভয়াবহ অর্থ রয়েছে। রাষ্ট্র বা ক্ষমতাধর কোনো গোষ্ঠী যখন কাউকে আইনগত প্রক্রিয়া ছাড়া জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং তার অস্তিত্ব গোপন করে রাখে, তখন সেটাই গুম। এটাকেই বিচার বহির্ভূত হত্যা, এক্সট্রাজুডিশিয়াল কিলিং বলতে বোঝায়। আদালতের মাধ্যমে ন্যায্য বিচার ছাড়াই কাউকে হত্যা করা। সাধারণত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ বা এনকাউন্টার নাম দিয়ে এসব হত্যাকে বৈধ করার চেষ্টা করে। এই দুটি প্রক্রিয়া রাষ্ট্রীয়ভাবে সাংগঠনিক হলেও তার একদিনে মানবাধিকার লঙ্ঘনের শামিল।
অন্যদিকে রাষ্ট্রীয় আইনি কঠোরভাবে কাঠামোগতভাবে দুর্বল করে দেওয়া দেশের গত 2 দশকে এই প্রবণতা বিশেষভাবে বৃদ্ধি পেয়েছে, যা আজকের আলোচ্য প্রতিবেদনের কেন্দ্রে রয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে গুমের উত্থান। বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিপক্ষ দমন, ভিন্ন মত দমন, অপরাধ দমনের অজুহাতে মানুষ গুম হয়েছে। তবে 2000 সালের পর থেকে, বিশেষ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব গঠনের পর থেকেই গুমের ঘটনা নাটকীয়ভাবে বেড়ে যায়। মানবাধিকার সংস্থা অধিকার হিউম্যান রাইটস ওয়াচ এর তথ্য অনুযায়ী 2009 সাল থেকে 2021 সাল পর্যন্ত বাংলাদেশে অন্তত 600 জনের মানুষ গুম হয়েছে। এর বাইরে শত শত মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর তথাকথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এতে শুধু ভিন্ন মতাবলম্বী বা রাজনৈতিক নেতাকর্মী নয়, বরং সাংবাদিক, ব্যবসায়ী, ছাত্র, এমনকি সাধারণ নাগরিক এতে শিকার হয়েছে। পরিবারের সদস্যরা বছরের পর বছর ধরে প্রিয়জনের খোঁজে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কোনো বিচার হয়নি। মানবাধিকার আইনের শাসন বা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ধারণা রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু যখন রাষ্ট্রের নিজস্ব বাহিনী আইনকে পাশ কাটিয়ে গুম এবং খুনে জড়িত হয়ে পড়ে, তখন উদ্বেগের বিষয়। তখন সেটি কর্মকর্তা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের রূপ নেয়। বাংলাদেশের সংবিধান, জাতিসংঘের মানবাধিকার সনদ এবং আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী প্রত্যেক নাগরিকের জীবন, স্বাধীনতা, নিরাপত্তার অধিকার রয়েছে। কিন্তু গুম নামক প্রক্রিয়াটি এই মৌলিক অধিকার সরাসরি লঙ্ঘনের সাথে জড়িত। মানবাধিকার কর্মীরা বলেন, এটি কোনো একটি আইন ভঙ্গ নয়, বরং এটি একটি ভয়াবহ সামাজিক বা মনস্তাত্ত্বিক অপরাধ। পরিবারকে চিরকাল অনিশ্চয়তার মধ্যে রেখে দেওয়া, সন্তানদের বাবা হারা করা, সন্তানদের স্ত্রীদের স্বামীহারা করা, সমাজে ভয়ের সংস্কৃতি তৈরি করা, সব মিলিয়ে এটি এক ধরনের রাষ্ট্রীয় নিপীড়ন। রাজনৈতিক ও সামাজিক প্রভাব। গুম ও বিচারবহিত হত্যাকাণ্ড প্রতিপক্ষ দমনের এক সহজ হাতিয়ার হয়ে উঠেছে। যে কোনো সরকার বিরোধী দলকে নিয়ন্ত্রণ করতে চাইলে নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে। এর ফলে বিরোধী দলীয় নেতাকর্মীদের মধ্যে ভয়ের সংস্কৃতি তৈরি হয়। সাধারণ জনগণ রাষ্ট্রের প্রতি আস্থা হারায়। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। সমাজের অন্যায়, দমননীতি, অবিচারকে স্বাভাবিক করে তোলে। রেজাউল আহসানের ও 23 কমান্ডারের প্রতি প্রাসঙ্গিক বিষয়ে সাম্প্রতিক তদন্ত কমিশন রিপোর্ট অনুযায়ী গুম খুনে জড়িত থাকা 23 জন কমান্ডারকে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে অন্যতম সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান প্রধান। 2010 থেকে 2014 সালের মধ্যে অসংখ্য মানুষকে তিনি গুম করার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। শুধু তাই নয়, তার অধীনে কাজ করার জন্য কমান্ডাররাও এই একই ধরনের অপারেশনে অংশ নেন। কমিশনের ভাষ্যমতে তিনি গুমের একটি সুসংগঠিত চেইন অফ কমান্ড তৈরি করেছিলেন, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা যুক্ত ছিলেন। কেন এই রিপোর্ট গুরুত্বপূর্ণ? এই রিপোর্টে শুধুমাত্র একজন কর্মকর্তার নাম প্রকাশ করেননি, বরং রাষ্ট্রীয়ভাবে একটি বড় অংশকে দায়ী করেছে। এর মাধ্যমে প্রমাণিত হলো, গুম কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিত বা প্রাতিষ্ঠানিক অপরাধ। ক্ষমতার অপব্যবহার, দায়মুক্তি সংস্কৃতির কারণে গুমের সংস্কৃতি টিকে ছিল। সত্য প্রকাশের মাধ্যমে ন্যায় বিচারের পথে একটি নতুন দিগন্ত খুলতে পারে। এই রিপোর্টের উদ্দেশ্য, এই গবেষণাধর্মী রিপোর্টের মূল উদ্দেশ্য হল বাংলাদেশের গুম ও খুনের ইতিহাস, বর্তমান চিত্র বিশ্লেষণ, জড়িত ব্যক্তিদের ভূমিকা ও দায় তুলে ধরা, আন্তর্জাতিক মানবাধিকার আইন ও বাংলাদেশের আইনি কাঠামোর আলোকে বিষয়টি ব্যাখ্যা, ভবিষ্যতে কিভাবে ন্যায় বিচার নিশ্চিত করা যায় সেই পথে খোঁজা। এই ছিল এই অধ্যায়। এবার আসি অন্য অধ্যায়, ঐতিহাসিক প্রেক্ষাপটে। এখানে আমি বাংলাদেশের গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ইতিহাস ধারাবাহিকভাবে তুলে ধরেছি। স্বাধীনতার পর রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর দমননীতি। বাংলাদেশের স্বাধীনতার পরপরই রাষ্ট্রকে পুনর্গঠন করতে হয়। তখন থেকেই নিরাপত্তা বাহিনী, বিশেষ করে পুলিশ, সেনাবাহিনী রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার নামে বিভিন্ন কঠোর পদক্ষেপ। 1972 থেকে 1975 সময়কালকে আইনশৃঙ্খলা রক্ষার নামে বহু মানুষকে গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হতে হয়। এমনকি তৎকালীন সরকার রাখাইন বাহিনী নামক একটি বিশেষ বাহিনী গঠন করেছিল, যারা নির্বিচারে গ্রেপ্তার, গুম, হত্যাকাণ্ডে অভিযুক্ত হয়েছিল। রাখাইন বাহিনীর কর্মকাণ্ড অনেক ক্ষেত্রেই মানবাধিকার লঙ্ঘনের নজর তৈরি করেছিল। বলা হয়ে থাকে, এই সময়ে থেকে বাংলাদেশে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বীজ রোপিত হয়। 1975 থেকে 1990 সামরিক শাসন
গোপন দমন নীতি। 1975 সালে রাজনৈতিক পরিবেশের পরিবর্তনের পর থেকে দীর্ঘ সময় সামরিক শাসনের অধীনে চলে যায়। এই সময় বিরোধী রাজনৈতিক দল, ছাত্র আন্দোলন বা শ্রমিক আন্দোলনকে দমন করার জন্য গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনীকে ব্যবহার করা হয়। বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী হঠাৎ নিখোঁজ হন। সাংবাদিকরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতেন না। আইনশৃঙ্খলা বাহিনী ক্ষমতার অপব্যবহার করত। যদিও গুম শব্দটি তখন এত প্রচলিত ছিল না, তবে বাস্তবে অনেক মানুষ নিখোঁজ হয়ে যেতেন, কিন্তু তাদের খোঁজ এখনও পর্যন্ত মেলেনি। 1990 থেকে 2000 সাল গণতন্ত্রের পুনর্বর্তন, কিন্তু এই ধারা কি? 1990 সালের স্বৈরাচারী বিরোধী আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়তে থাকে। এই সময়ে বিরোধী দলগুলো একে অপরকে দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করতেন। গ্রেপ্তার, নির্যাতন, রাজনৈতিক হত্যা বেড়ে যেত। বিশেষ করে 1996 থেকে 2001 সাল সময়কালকে রাজনৈতিক প্রতিপক্ষ দমন ছিল প্রায় নিয়মিত ঘটনা। যদিও এ সময় গুমের ঘটনা তুলনামূলকভাবে কম ছিল, কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ক্রমেই বাড়তে থাকে। 2000 থেকে 2009 সাল 2004 সালে বাংলাদেশের সরকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব গঠন করে। আনুষ্ঠানিকভাবে এটি ছিল সন্ত্রাস বা জঙ্গিবাদ দমনের জন্য একটি বিশেষ বিশেষায়িত বাহিনী, কিন্তু শুরুর কয়েক বছর মধ্যেই র্যাব কুখ্যাত হয়ে ওঠে ক্রসফায়ার বাহিনী হিসেবে। পরিসংখ্যান বলছে, মানবাধিকার সংগঠনগুলো দাবি 2000 সাল থেকে 2009 সাল সময়কালে র্যাবের হাতে 600+ মানুষ ক্রসফায়ারে নিহত হয়। এই সময় থেকেই বিচার বহির্ভূত হত্যাকে বৈধ করার জন্য বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ার শব্দটি জনপ্রিয় ছিল। বিরোধী রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ অপরাধী পর্যন্ত সবাই ছিল এই টার্গেটে। 2009 থেকে 2014 সালে গুমের রাজনীতির বিস্তার। 2009 সালের নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই সময় আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থার ভূমিকা বড় পরিবর্তন নিয়ে আসে। এই সময় ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার হাত ধরে এই গুণ এবং ক্ষোভের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যজ্ঞ চলতেই থাকে। বিরোধী দলীয় শত শত মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়। তাদের অনেককেই তার খুঁজে পাওয়া যায়নি, অর্থাৎ তারা গুম হন। 2013 থেকে 2014 সালের আন্দোলনের সময় খুন হয় সবচেয়ে বেশি। ভিকটিমদের পরিবার রাষ্ট্রীয় বাহিনীর নাম উল্লেখ করলেও প্রশাসন তা অস্বীকার করে। 2014 সালের নারায়ণগঞ্জের 7 খুন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি হলো নারায়ণগঞ্জের 7 খুন। 2014 সালের সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দ্বন্দ্বে র্যাবকে একাধিক কর্মকর্তাকে জড়িত হয়ে 7 জনকে অপহরণ বা হত্যা করে। এই ঘটনার বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আদালতে তদন্তের মাধ্যমে র্যাব কর্মকর্তাদের দোষী সাব্যস্ত করে, যা প্রমাণ করে যে গুম এবং খুন রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা সংগঠিত হয়েছিল। 2015 থেকে 2021 সাল প্রযুক্তি নির্ভর গুম ও নজরদারি। 2015 সালের পর থেকে গুমের ধরন কিছুটা বদলায়। এখন আর সবাইকে রাস্তায় তুলে নেওয়া হতো না, বরং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন কৌশল নেওয়া হয়। এনটিএমসি, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এর মাধ্যমে ফোন ট্র্যাকিং করা হয়। লক্ষ্যবস্তু নির্ধারণ করে বিশেষ অপারেশন চালানো হতো। অনেক ক্ষেত্রে ভিকটিমদের বিদেশে পাচার করা বা সীমান্ত এলাকায় গুম করা হতো। সাম্প্রতিক প্রেক্ষাপটে 2021 থেকে 2025 সাল 2021 সালের যুক্তরাষ্ট্র র্যাব এর 7 কর্মকর্তার উপরে নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। তবে বাস্তবে গুম খুনের সংস্কৃতি তখনও পুরোপুরি বন্ধ হয়নি। 2025 সালের সাম্প্রতিক তদন্তে কমিশনের রিপোর্ট উঠে এসেছে যে শুধু বিচ্ছিন্ন কিছু ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে 23 জন কমান্ডার গুম ও খুনের সঙ্গে জড়িত ছিলেন। এর মধ্যে রেজাউল আহসান অন্যতম ছিলেন। ঐতিহাসিকভাবে দেখা যায় বাংলাদেশের গুম ও বিচার বহির্ভূত হত্যার শেকড় অনেক গভীরে ছিল। 1972 থেকে 1975 রাখাইন বাহিনী, 1975 থেকে 90 সামরিক বাহিনী, 2000 এর পর র্যাব, 2004 সালে র্যাব ছিলেন, 2009 এর প্রাতিষ্ঠানিক গুমের সংস্কৃতি। অতএব এটি কোনো হঠাৎ ঘটে যাওয়ার কোনো অপরাধ নয়, বরং দীর্ঘমেয়াদী রাজনৈতিক বা রাষ্ট্রীয় নীতির চর্চার ফল এটা। র্যাব ও গুমের রাজনীতি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব গঠন ও উদ্দেশ্য। র্যাব বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী একটি বিশেষায়িত বাহিনী। এটি গঠিত হয় 2000 সালের প্রধানত
সন্ত্রাস, জঙ্গিবাদ বা বিশেষ অপরাধ দমন করার উদ্দেশ্য। গঠন মন্ত্রণালয় র্যাব গঠনের পুলিশ বিভাগের অধীনে কাজ করে। রাজধানী ও জেলার 7টি জোনে অপারেশন ইউনিট, পুলিশ ও সেনাবাহিনী থেকে নির্বাচিত উচ্চমানের কর্মকর্তারা। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, বড় ধরনের অপরাধ যেমন পাচার, অস্ত্র, মাদক চোরাচালান প্রতিরোধ, নাগরিকদের বিচার এবং নিরাপত্তা নিশ্চিত করে। র্যাবের রাজনৈতিক ভূমিকায় ওঠা, প্রাথমিকভাবে র্যাবের উদ্দেশ্য ছিল নিরপেক্ষ, তবে 2009 সাল থেকে এর রাজনৈতিক দিকটিকে উদ্বেগজনকভাবে দৃঢ় করে। রাজনৈতিক বিরোধী দমন, বিরোধী দলীয় কর্মীদেরকে নেতা বা গ্রেপ্তার বা নিখোঁজ করা, ভিন্ন মতাবলম্বীদের উপরে চাপ সৃষ্টি। পরিসংখ্যান, মানবাধিকার সংগঠনগুলো জানায় 2009 থেকে 2014 সালের অন্তত 600 থেকে 700 জনের বেশি মানুষ র্যাবের হাতে নিহত হয়েছে। এর মধ্যে অনেকে রয়েছে ক্রসফায়ার বন্দুকযুদ্ধের নিহত বলে জানানো হয়েছে। গুম ও বিচার বহির্ভূত হত্যার কৌশল, র্যাবের কিছু কৌশল নজরদারি, অপহরণ এবং হত্যার জন্য ব্যবহার করা হয়। নজরদারি, মোবাইল, ইমেইল এবং সোশ্যাল মিডিয়া ট্র্যাকিং। অপরাধ, লক্ষ্যবস্তুকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া যেখানে প্রমাণের অভাব থাকে। বিচার বহির্ভূত হত্যা, র্যাবের অফিসিয়াল রিপোর্টে ক্রসফায়ার এবং বন্দুকযুদ্ধে বলা হয় ভয় সৃজনশীল পরিবার বা প্রতিবেশীদের উপর চাপ প্রয়োগ। বিবেচনা, এই প্রক্রিয়া রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে গণ্য করা যেতে পারে। আন্তর্জাতিক সমালোচনা, র্যাবের কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র আলোচনা রয়েছে। যুক্তরাষ্ট্র 2001 সালে র্যাবের 7 কর্মকর্তা এবং সংস্থার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইউনাইটেড নেশন বা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গুম খুনের তদন্তর আহ্বান জানায়। ইইউ এবং কানাডায় মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে সতর্কতা সমালোচনা দেখায় যে র্যাবের রাজনৈতিক ব্যবহার আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে। রেজাউল আহসান এবং র্যাবের নেতৃত্বে মেজর জেনারেল রেজাউল আহসানের র্যাবের উচ্চ পদে থেকে শুরু করে বাহিনীর কার্যক্রমকে তিনি প্রভাবিত করতেন। তিনি 2010 সাল থেকে 2014 সালের মধ্যে একাধিক অপারেশন অংশ নেন। তার অধীনে থাকা কমান্ডাররা গুম ও খুনের জন্য পরিকল্পিত অপারেশন চালান। র্যাবের অভ্যন্তরীণ হিউম্যান রাইটসের ব্যবস্থাপনা কমান্ড চেইন দ্বারা অপারেশনগুলো সুগঠিত ছিল। 2014 সালের নারায়ণগঞ্জ 7 খুনের র্যাবের নির্দেশনা এবং অংশগ্রহণ ছিল মূল ফোকাস। ভিকটিমদের পরিবারের মধ্যে বলা হয় র্যাবের কর্মকর্তারা সরাসরি তাদের স্বজনদের অপহরণ বা হত্যার সঙ্গে জড়িত ছিলেন। রাজনৈতিক ব্যবহারের প্রভাব, র্যাবের রাজনৈতিক ব্যবহার দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় 3টি বড় ধরনের প্রভাব ফেলেছে। 1. ভয়ের সংস্কৃতি, সাধারণ মানুষ, সাংবাদিক এবং ছাত্র নেতারা প্রকাশ্যে বিরোধী মতের জানাতে ভয় পায়। 2. আইনের শাসন ব্যর্থতা, রাষ্ট্রীয় বাহিনী আইনকে পাশ কাটিয়ে অপরাধ সংগঠন করে যা আইনি জবাবদিহিতাকে দুর্বল করে। 3. সমাজে বিভাজন, বিরোধী দলীয় সমর্থন ও সাধারণ নাগরিকদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে। র্যাব ও গুমের নৈপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য কী? গুম ও খুন হত্যার কেবল অপরাধ, এটি দমন নয়, বরং রাজনৈতিক নিয়ন্ত্রণ এবং ক্ষমতার প্রদর্শনের হিসেবে ব্যবহার করা হয়। বিরোধী দলীয় নেতা কর্মীদের উৎখাত করা, নির্বাচনের আগে নিরপেক্ষ অবস্থান শক্তিশালী করা, রাজনৈতিক ভয়ের মাধ্যমে জনমত নিয়ন্ত্রণ করা। সমালোচনার মাত্রা বা বিতর্ক, র্যাবের অপারেশন নিয়ে ভেতরের বাইরের বিতর্ক চলছে। সরকারি বক্তব্য র্যাবের কর্মকাণ্ড সন্ত্রাস দমন বা জননিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজন। মানবাধিকার সংগঠন গুম ও বিচার বহির্ভূত হত্যার প্রতিবাদ। সাংবাদিক ও গবেষক, তথ্যের অভাবে তদন্ত বাধাগ্রস্ত, ফলে অনেক হত্যাকাণ্ড এখনও অজানা। র্যাব শুধু একটি আইনশৃঙ্খলা বাহিনী নয়, এটি রাজনৈতিক খেলার ব্যবহৃত এক গুরুত্বপূর্ণ হাতিয়ার। গুম ও বিচার বহির্ভূত হত্যায় র্যাবের কার্যক্রম সুপরিকল্পিত। রেজাউল আহসান সহ 23 কমান্ডারের অংশগ্রহণ প্রমাণ করে যে এটি একটি প্রাতিষ্ঠানিক অপরাধ। আন্তর্জাতিক সমালোচনা, দেশের ভেতরের বাইরে প্রতিবাদ সত্ত্বেও গুমের সংস্কৃতি এখনও প্রভাবশালী। পরবর্তী সেনা ক্যারিয়ারের শুরু, মেজর জেনারেল রেজাউল আহসান বাংলাদেশের সেনাবাহিনীতে যোগদানের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন। সেনাবাহিনীতে তার প্রথম দায়িত্ব ছিল সাধারণ প্রশিক্ষণ, কনভয়, নিরাপত্তা। তিনি দ্রুত নিজের নেতৃত্ব, পরিকল্পনা এবং কৌশলগত দক্ষতার কারণে উত্থিত হন।
প্রাথমিক দায়িত্ব তল্লাশি, নজরদারি, সীমান্ত নিরাপত্তা, প্রদর্শিত দক্ষতা, দ্রুত পরিস্থিতি মূল্যায়ন এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া। সেনাবাহিনীতে থাকা অবস্থায় তিনি একাধিক প্রশিক্ষণ লাভ করেন, যার মধ্যে গোয়েন্দা, কাউন্টার ইন্স্যুরেন্সি অপারেশন প্রধান। এর ফলে সেনাবাহিনীর উচ্চ পদে পদোন্নতি পেয়ে তিনি দেশের বিভিন্ন নিরাপত্তা ইউনিটে দায়িত্ব নেন। র্যাবের নিয়োগ ও দায়িত্ব 2009 সালে রেজাউল আহসান র্যাবের উচ্চ পদে নিযুক্ত হন। পদবি ডিজি এবং অতিরিক্ত উচ্চ পদে দায়িত্বপ্রাপ্ত। মূল দায়িত্ব সন্ত্রাস, গুম ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। তার অধীনে র্যাবের 23 জন কমান্ডার নিযুক্ত ছিলেন, যারা নির্দিষ্ট অপারেশন চালাতেন। এই সময় তিনি র্যাবের অপারেশন স্ট্র্যাটেজি এবং পরিকল্পনামূলক কার্যক্রমের মূল চালিকা শক্তি হিসেবে পরিচিত হন। গুম খুনে জড়িত অপারেশন রেজাউল আহসানের অধীনে পরিচালিত অপারেশনগুলো বেশ পরিকল্পিত বা সুসংগঠিত ছিল। 2010-2014 রাজনৈতিক বিরোধী, মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং সাধারণ মানুষকে টার্গেট করে অপহরণ। ভিকটিমদের পরিবারের অভিযোগ, অপারেশনের সময় অনেককেই আহত বা হত্যা করা হয়। গুমের ক্ষেত্রে সাধারণত 3টি ধাপ অনুসরণ করা হয়: নজরদারি, তথ্য সংগ্রহ, অপহরণ, আটক, নিরাপদে বা আড়ালে হত্যা বা নিখোঁজ করা। 2014 সালে নারায়ণগঞ্জের 7 খুন। বিভিন্ন এলাকায় রাজনৈতিক বিরোধীদের উপরে গুম অপারেশন চালায়। আধুনিক প্রযুক্তির ব্যবহার রেজাউল আহসান তার অপারেশনের প্রযুক্তি নির্ভর কৌশল প্রয়োগ করেছিলেন। NTMC ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার ব্যবহার করে মোবাইল ফোন ট্র্যাকিং, ইমেইল, কল, মেসেজ, নজরদারি, সামাজিক যোগাযোগের মাধ্যমে লক্ষ্যবস্তুকে শনাক্ত করা অপারেশন পরিকল্পনার কথা হতো। প্রাতিষ্ঠানিক নেতৃত্ব বা কমান্ড চেইন রেজাউল আহসান শুধু অপারেশন পরিকল্পনাকে ছিলেন না, তিনি একটি সুসংগঠিত কমান্ড চেইন তৈরি করেছিলেন। 23 জন কমান্ডার ছিলেন তার অধীনে। প্রত্যেক কমান্ডারের আলাদা আলাদা দায়িত্ব ছিল। কমান্ড চেইন নিশ্চিত করত যে অপারেশন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, প্রমাণ ধ্বংস করা সম্ভব হয়। এর ফলে গুম ও বিচার বহির্ভূত হত্যার কার্যক্রম আরও দক্ষ বা সুসংগঠিত হয়েছিল। আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ সমালোচনা অভ্যন্তরীণ বা ভুক্তভোগী পরিবার, মানবাধিকার সংস্থা, সাংবাদিকরা রেজাউল আহসানের নেতৃত্বের বিরুদ্ধে প্রতিবাদ করেন। আন্তর্জাতিক জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, UN মানবাধিকার সংস্থা তার নেতৃত্বের অপারেশনকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে চিহ্নিত করে। যদিও আন্তর্জাতিক চাপ ছিল, কিন্তু দেশের রাজনৈতিক অবস্থা, রাষ্ট্রীয় সমর্থনের কারণে তিনি অনেক বছর ধরে ক্ষমতায় অব্যাহত ছিলেন। রাজনৈতিক প্রভাব, ক্ষমতার ব্যবহার রেজাউল আহসান কেবল র্যাবের কর্মকর্তা ছিলেন না, তিনি রাজনৈতিক ক্ষমতার সঙ্গে জড়িত ছিলেন। নির্বাচনের সময়ে বিরোধীদের দমন, সরকার পক্ষ সমর্থকদের সুরক্ষা, স্থিতিশীলতা নিশ্চিত করা, বিরোধী দলীয় রাজনৈতিক কর্মীদের উপর ভিত্তি সৃষ্টি করা। এই কৌশল রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা একটি স্পষ্ট উদাহরণ। মানবাধিকার বা আইনি পরিপ্রেক্ষিত রেজাউল আহসানের নেতৃত্বে সংগঠিত অপারেশনগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী ছিল। গুম ও হত্যার ঘটনাগুলো রাষ্ট্রীয় অনুমোদিত হলেও আন্তর্জাতিকভাবে অপরাধ হিসেবে গণ্য করা হয়। বিচার বহির্ভূত হত্যা আন্তর্জাতিক অপরাধ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। তার কার্যক্রম বাংলাদেশের সংবিধান বা মানবাধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক। মোটামুটি বলা হয়, রেজাউল আহসান বাংলাদেশের গুম এবং বিচার বহির্ভূত হত্যার রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু ছিলেন। সেনা ও র্যাব ক্যারিয়ার থেকে তার অভিজ্ঞতা, আধুনিক প্রযুক্তি, কমান্ড চেইন দক্ষ করা, রাজনৈতিক দক্ষতা, রাষ্ট্রীয় সমর্থন সব মিলিয়ে তিনি একটি সুসংগঠিত গুম খুন যন্ত্রের নেতৃত্ব দিয়েছেন। সাম্প্রতিক তদন্তে 23 জনের কমান্ডার চিহ্নিত হয়েছে, যারা 2010 সাল থেকে 2014 সালের মধ্যে বাংলাদেশের গুম ও বিচার বহির্ভূত হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। তাদের মধ্যে সেনা, পুলিশ, র্যাবের উচ্চপদস্থ কর্মকর্তা অন্তর্ভুক্ত। প্রতিটি কমান্ডারের আলাদা আলাদা অপারেশন এলাকা বা দায়িত্ব ছিল। প্রধান কমান্ডার ছিলেন মেজর জেনারেল জিয়াউল আহসান, যার অধীনে অন্য কমান্ডাররা কাজ করতেন। 23 কমান্ডারের নজরদারি বা কর্মকাণ্ড, তাদের দায়িত্ব ছিল 3টি স্তরে বিভক্ত করা: অপারেশন পরিকল্পনা, নির্দেশনা, লক্ষ্যবস্তু নির্বাচন, অপারেশনের কৌশল নির্ধারণ, প্রমাণ ধ্বংস বা তথ্য গোপন করা, মাঠে বাস্তবায়ন, অপারেশন পরিকল্পনা, লক্ষ্যবস্তুকে অপহরণ বা হত্যা করা, সহকর্মীদের মাধ্যমে হত্যার প্রমাণ মুছে ফেলা, রাজনৈতিক বা গোয়েন্দা সমর্থন, রাজনৈতিক নির্দেশনা অনুযায়ী কাজ করা,
সরকার সমর্থন বা নিরাপত্তা নিশ্চিত করা, আন্তর্জাতিক সমালোচকদের মোকাবেলা করা। রেজাউল আহসানের মেজর জেনারেল অপারেশন পরিকল্পনা নেতৃত্ব। কমান্ডার 2 লেফটেন্যান্ট নারায়ণগঞ্জ অন্যান্য শহরে অপারেশন চালায়। কমান্ডার 3 ক্যাপ্টেন মোবাইল ট্র্যাকিং বা নজরদারি। কমান্ডার 4 মেজর রাজনৈতিক বিরোধী দমন। 5 লেফটেন্যান্ট ফিল্ড অপারেশন ও সাক্ষ্য গোপন করা। অপারেশনের কৌশল। 23 কমান্ডারের অধীনে অপারেশনগুলো ছিল অত্যন্ত পরিকল্পিত। ফেজ 1 লক্ষ্যবস্তু চিহ্নিত করা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। ফেজ 2 অপারেশন ও অপহরণ গুণের পরিকল্পনা তৈরি করা। ফেজ 3 হত্যার জন্য বিশেষ দল মাঠে প্রেরণ করা। ফেজ 4 অপারেশন শেষ হলে গেলে প্রমাণ ধ্বংস হলে মিডিয়া কভার করা। এই চক্রের মাধ্যমে অপারেশনগুলো প্রায় দৃঢ়ভাবে সংগঠিত ছিল। প্রমাণের অভাব ইনশিওর করেছিল। ভিকটিম কেস স্টাডি। নারায়ণগঞ্জের 7 খুন, 7 জন যুবক রাজনৈতিক কার্যালয় থেকে অপহরণ করে কমান্ডার সরাসরি নেতৃত্বে ছিলেন। নিহতদের পরিবারের অভিযোগ করেন যে হত্যার পরিকল্পনা রেজাউল আহসান ও তার অধীনে কমান্ডারের নির্দেশে করা হয়েছিল। সাংবাদিক নিখোঁজ হত্যাকাণ্ড। সাংবাদিকদের উপরে নজরদারি, অপহরণ, হত্যার পরে ক্রসফায়ার বলে রিপোর্ট করা। সাধারণ নাগরিক ও ছাত্রনেতা। রাজনৈতিক আন্দোলনের যুক্ত ছাত্রনেতা বা সাধারণ নাগরিকদের অপহরণ, ভয়ের সংস্কৃতি তৈরি করা। কমান্ডারদের প্রভাব বা ক্ষমতার ব্যবহার। যারা সরকারের রাজনৈতিক নির্দেশনা অনুযায়ী কাজ করতেন, ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তি বা পরিবারের উপর চাপ সৃষ্টি করা। ভিকটিমদের পরিবারকে প্রমাণ সংগ্রহ বা অভিযোগ থেকে বিরত রাখার জন্য ভয় দেখানো। নৈপথ্যের সমর্থন বা সহযোগিতা। সরকারি সমর্থন মিশন অনুযায়ী এই কমান্ডারদের কর্মকাণ্ড অনেক সময় রাজনৈতিক নিরাপত্তা আড়ালে ছিল। গণমাধ্যমে কভার। স্থানীয় সংবাদপত্র, টেলিভিশন রিপোর্ট প্রভাবিত করা। আন্তর্জাতিক নজরদারি। কিছু অপারেশন আংশিকভাবে আন্তর্জাতিক মনিটরিংয়ে ধরা পড়লেও প্রমাণের অভাবে মামলা হয়নি। মানবাধিকার লঙ্ঘন। 23 কমান্ডারের কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার আইন, বাংলাদেশের সংবিধানের পরিপন্থী। গুম ও হত্যার মাধ্যমে নাগরিকের জীবন স্বাধীনতার অধিকার লঙ্ঘিত হয়। পরিবার ও সমাজের উপর দীর্ঘমেয়াদী মানসিক চাপ সৃষ্টি হয়। বিচার বহির্ভূত হত্যার মাধ্যমে আইন শৃঙ্খলার প্রতি আস্থা ক্ষুণ্ণ হয়। 23 কমান্ডারের কর্মকাণ্ড প্রমাণ করে যে গুম ও বিচার বহির্ভূত হত্যার সংস্কৃতি শুধুমাত্র ব্যক্তিগত নয়, বরং প্রাতিষ্ঠানিকভাবে সুসংগঠিত হয়। প্রতিটি কমান্ডারের পৃথক বা সমন্বিত ভূমিকা ছিল। রেজাউল আহসানের তার নেতৃত্বে পুরো চেইন পরিচালনা করেছিলেন। অপারেশনগুলো পরিকল্পিত, সুসংগঠিত ছিল, যারা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে। নারায়ণগঞ্জের 7 খুন বা অন্যান্য আলোচিত ঘটনা। 2014 সালে নারায়ণগঞ্জের 7 খুন যুবক হত্যাকাণ্ডের বাংলাদেশের সবচেয়ে আলোচিত গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। ভিকটিমরা স্থানীয় রাজনৈতিক ছাত্রনেতা, অপহরণ, শহরের বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপ এবং কার্যালয়, জনসম্মিলিত এলাকা। সময়কাল অপহরণ থেকে হত্যার সময়সীমা মাত্র কয়েক ঘন্টা। এই ঘটনার অভিযোগ ওঠে যে র্যাবের উচ্চপদস্থ কর্মকর্তা সরাসরি নেতৃত্বে ছিলেন, যার মধ্যে মেজর জেনারেল জিয়াউল আহসানই ছিল উল্লেখযোগ্য। হত্যার পরিকল্পনা বাস্তবায়ন। নির্ধারিত অপারেশন একটি সুপরিকল্পিত প্রক্রিয়া অনুসরণ করেছিল। লক্ষ্যবস্তু চিহ্নিতকরণ। ভিকটিমদের রাজনৈতিক কার্যক্রম, সামাজিক প্রভাব অনুযায়ী চিহ্নিত করা হয়। নজরদারি, মোবাইল ফোন, ইমেইল বা স্থানীয় গোয়েন্দা তথ্যের মাধ্যমে প্রতিটি পদক্ষেপ নজর রাখা হয়। অপহরণ। র্যাবের একাধিক দল ভিকটিমদের ধরে নিয়ে যায়। হত্যা, ধ্বংস বা পরে তাদের হত্যার পর প্রমাণ নষ্ট করা হয় এবং মিডিয়াকে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের আড়ালে প্রচার করা হয়। তদন্ত বা চিহ্নিত অভিযুক্ত। কমিশন বা মানবাধিকার সংস্থা তদন্ত চালিয়ে দেখায় যে হত্যার সঙ্গে 23 জন কমান্ডার বা জিয়াউল আহসানের সরাসরি জড়িত। প্রতিটি কমান্ডারের নির্দিষ্ট দায়িত্ব ছিল, যেমন অপারেশন বাস্তবায়ন, তথ্য সংগ্রহ, প্রমাণ ধ্বংস ইত্যাদি। আদালত বা তদন্ত কমিশন ভিকটিম পরিবারের বক্তব্য গ্রহণ করে প্রমাণ সংগ্রহের চেষ্টা করে। সামাজিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া। নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনায় সাংবাদিক বা সামাজিক প্রতিক্রিয়া। সাধারণ মানুষ, ছাত্র, যুবক সমাজ বা সাংবাদিকরা তীব্র নিন্দা জানায়। রাজনৈতিক প্রতিক্রিয়া। বিরোধী দল বা মানবাধিকার সংগঠন অভিযোগ করে গুম ও বিচার বহির্ভূত হত্যার সংস্কৃতি রাষ্ট্রীয় সমর্থিত অপরাধ বলে ঘোষণা করে।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ এবং যুক্তরাষ্ট্র ঘটনাটিকে গভীরভাবে উদ্বেগজনকভাবে বলে বিবেচনা করে। অন্যান্য আলোচিত মামলা: সাংবাদিক অপহরণ, হত্যা, সাংবাদিকদের উপর নজরদারি, অপহরণ, ক্রসফায়ার আড়ালের হত্যা, রাজনৈতিক বিরোধী দমন, নির্বাচনের সময় বিরোধীদের তাড়িয়ে দেওয়া, জননেতা বা সাধারণ নাগরিকদের উপর রাজনৈতিক চাপ, সাধারণ নাগরিক, রাজনৈতিক বা সামাজিক কারণে নিরীহ মানুষের উপরে অপহরণ ও হত্যা। এই মামলা দেখায় যে গুম ও খুন কোনো ব্যক্তিগত ঘটনা নয়, বরং এটি প্রাতিষ্ঠানিকভাবে পরিকল্পিত অপারেশন। মানবাধিকার বা আইনি বিশ্লেষণ: এই অপারেশনগুলো বাংলাদেশের সংবিধান বা আন্তর্জাতিক মানবাধিকার আইনের উভয়ই পরিপন্থী। গুম ও বিচার বহির্ভূত হত্যার মাধ্যমে নাগরিকদের জীবন, স্বাধীনতা এবং নিরাপত্তার অধিকার লঙ্ঘিত হয়। ভিকটিমদের পরিবার বা সমাজের দীর্ঘমেয়াদী মানসিক ও সামাজিক প্রভাব পড়ে। আদালত ও তদন্ত কমিশন রোল: স্থানীয় জাতীয় আদালতে তদন্ত শুরু করে প্রমাণের অভাবে অনেক অপারেশন অমীমাংসিত থেকে যায়। 2025 সালে তদন্ত কমিশনের রিপোর্ট জিয়াউল আহসানের 2023 সালের কমান্ডের নাম প্রকাশ করা হয়। রিপোর্টে প্রমাণ করে গুম খুন রাষ্ট্রীয় বা প্রাতিষ্ঠানিকভাবে পরিকল্পিত অপারেশন। নারায়ণগঞ্জের 7 খুন অন্যান্য আলোচিত মামলায় প্রমাণ করে যে গুম ও বিচার বহির্ভূত হত্যার সংস্কৃতি দেশে দীর্ঘদিন ধরে বিদ্যমান। এটি রাষ্ট্রীয় সমর্থন ও পরিকল্পনার মাধ্যমে সংগঠিত হয়। রাষ্ট্রীয় বাহিনী, বিশেষ করে র্যাব, জিয়াউল আহসানের নেতৃত্বে এই প্রতিক্রিয়া কার্যকর চলতে থাকে। রাষ্ট্রীয় সমর্থন বা রাজনৈতিক চাপে গুম এবং খুনের বিচার। রাষ্ট্রীয় সমর্থকের প্রেক্ষাপট: বাংলাদেশের গুম ও বিচার বহির্ভূত হত্যার ঘটনা কখনও এককভাবে সংগঠিত হয়নি, বরং রাষ্ট্রীয় সমর্থন, প্রশাসনিক সমন্বয় এবং কার্যকর করেছে উচ্চপদস্থ কর্মকর্তাদের অনুমোদন। অপারেশনগুলো প্রায় সবসময় প্রশাসনের শীর্ষে পর্যায়ে অনুমোদিত। র্যাব ও পুলিশের সমন্বয়: গুম খুনের র্যাবের জন্য পুলিশের গোয়েন্দা ইউনিট বা অন্যান্য নিরাপত্তা বাহিনী একযোগে কাজ করে। রাজনৈতিক ছত্রছায়া: সরকার বিরোধীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা অর্জন করেছে। রাজনৈতিক চাপের প্রভাব: গুম ও খুনের হত্যার প্রক্রিয়ায় রাজনৈতিক চাপ প্রধান ভূমিকা রাখে। বিরোধী দলীয়দের কর্মী এবং নেতাদেরকে নির্বাচনী সময় হুমকি মুখে পড়তে হয়। রাজনৈতিক ভিত্তি তৈরি করা হয়। নির্বাচনী ও ভোটার প্রক্রিয়াকে প্রভাবিত করে। সরকারি নির্দেশনায় র্যাব ও অন্যান্য বাহিনী সক্রিয়ভাবে অংশ নেয়। নির্বাচনী সময়ে বিরোধী দলের নেতা বা সমর্থকদের অপহরণ করা। রাজনৈতিক আন্দোলন বা প্রতিবাদের ক্ষেত্রে নিরপেক্ষতা কমে যাওয়া। ছাত্রনেতা বা স্থানীয় নেতাদের উপর বিশেষ নজরদারি। প্রশাসনিক সমন্বয় বা পরিকল্পনা: গুম ও হত্যার কার্যক্রম ছিল সুপরিকল্পিত, প্রশাসনিক সমন্বয় দ্বারা সুষ্ঠুভাবে পরিচালিত। অপারেশন চেইন: জিয়াউল আহসানের নেতৃত্বে কমান্ডাররা কার্যক্রম বাস্তবায়ন করতেন। তথ্য সংগ্রহ: স্থানীয় পুলিশ বা গোয়েন্দা সংস্থার সহযোগিতায়। প্রমাণ ধ্বংস: মিডিয়া কভার বা তথ্যের নজরদারি নিশ্চিত করা। এই সমন্বয়ের ফলে অপারেশনগুলো প্রায় সম্পূর্ণ নির্দোষ প্রমাণ করা হতো। আন্তর্জাতিক বা দেশীয় সমালোচক: র্যাব ও অন্যান্য বাহিনী রাষ্ট্রীয় সমর্থন বা রাজনৈতিক চাপ নিয়ে আন্তর্জাতিক সমালোচনা রয়েছে। রাষ্ট্রীয় যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন মানবাধিকার লঙ্ঘনের কারণে নিষেধাজ্ঞা আরোপ। জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ এবং গুম খুনের ঘটনা তদন্তের আহ্বান। দেশীয় মানবাধিকার সংস্থা রাষ্ট্রীয় সমর্থনের অপারেশনগুলো রাজনৈতিক প্রভাবে, তবে রাজনৈতিক বা প্রশাসনিক সমর্থনের কারণে এই ধরনের অপারেশন অনেক ক্ষেত্রে মামলা মোকদ্দমার বাইরেই থেকে যায়। ভিকটিম ও পরিবারের প্রভাব: রাষ্ট্রীয় সমর্থন ও রাজনৈতিক চাপের কারণে ভিকটিম ও তাদের পরিবারগুলো আরও অসহায় হয়ে পড়েছে। পরিবারদের উপর ভয়, মানসিক চাপ, তথ্য প্রমাণ সংগ্রহের সীমাবদ্ধতা। সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা: এই পরিস্থিতি গুম ও খুনের সংস্কৃতি আরও শক্তিশালী করেছে। বিচার বহির্ভূত হত্যার যোগ্য বিস্তার: রাষ্ট্রীয় সমর্থন বা রাজনৈতিক চাপের কারণে গুমের সংখ্যা বৃদ্ধি, পরিকল্পিত অপারেশনের মাধ্যমে লক্ষ্যবস্তুকে চিহ্নিত করা, অপহরণ, বিচার বহির্ভূত হত্যার নিয়মিত আয়োজন, মিডিয়ার কভার করা, ক্রসফায়ার আড়াল। ভয়ের সংস্কৃতি: সমাজের রাজনৈতিক ভিত্তি সৃষ্টি যা সমাজের জন্য সুবিধাজনক। পরিসংখ্যান: 2010 সাল থেকে 14 সাল অন্তত 6 থেকে 700 জনের গুম, বিচার বহির্ভূত হত্যার নারায়ণগঞ্জের 7 খুনের মতো পরিকল্পনা আন্তর্জাতিক নজর কাড়ে। রাষ্ট্রীয় নীতিমালা মানবাধিকার দ্বন্দ্ব: রাষ্ট্রীয় নীতি অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করে, বাস্তবে সেই নীতি অনুযায়ী প্রায়ই লঙ্ঘন হয়। রাজনৈতিক চাপের কারণে মানবাধিকার আইনের প্রাধান্য দেওয়া হয় না। ফলশ্রুতিতে গুম ও বিচার বহির্ভূত হত্যার সংস্কৃতি দীর্ঘমেয়াদী ও স্থায়ী হয়।
রাষ্ট্রীয় সমর্থন বা রাজনৈতিক চাপ, গুম ও বিচার বহির্ভূত হত্যার বিস্তারে মূল চালিকা শক্তি ছিল। প্রশাসনিক সমন্বয়, রাজনৈতিক নির্দেশনা, বাহিনীর ক্ষমতা একই প্রক্রিয়ায় কার্যক্রম করেছে। সমাজে ভয়ের সংস্কৃতি তৈরি, মানবাধিকার লঙ্ঘন স্বাভাবিক প্রক্রিয়ায় পরিণত হয়েছে। আন্তর্জাতিক সমালোচনার শর্তেও রাজনৈতিক রাষ্ট্রীয় স্বার্থ এবং ধরনের অপারেশন চালিয়ে যাওয়া প্রভাব বিস্তার করেছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া বা মানবাধিকার সংস্থার রিপোর্ট। বাংলাদেশে গুম ও বিচার বহির্ভূত হত্যার ঘটনাগুলো আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনার মুখে পড়ে। ঘটনার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রাষ্ট্রীয় নজরের পর্যায়ে এড়ানো যায়নি। বিশেষত নারায়ণগঞ্জের 7 খুন, অন্যান্য পরিকল্পনা অপারেশন আন্তর্জাতিক মিডিয়ায় গুরুত্ব পায়। হিউম্যান রাইটস বরাবর গুম ও বিচার বহির্ভূত হত্যার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। র্যাব ও নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে। সরকারের কাছে স্বচ্ছ তদন্ত বা দোষীদের বিচারের আহ্বান জানানো হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নির্দিষ্ট ঘটনা যেমন নারায়ণগঞ্জ 7 খুন রিপোর্টের ভিকটিম বা তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পুনরাবৃত্তি রোধ করতে সরকারের প্রতি চাপ সৃষ্টি করেছে। জাতিসংঘ মানবাধিকার সংস্থা রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের গুম ও বিচার বহির্ভূত হত্যার ঘটনা সাংগঠনিক বা পরিকল্পিত। রাষ্ট্রীয় সমর্থন, রাজনৈতিক চাপের কারণে তদন্ত প্রক্রিয়ায় বাধাগ্রস্ত। যুক্তরাষ্ট্র বা ইইউ 2021 সালে র্যাবের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ বা আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পায়। আন্তর্জাতিক প্রতিক্রিয়ার ধরন, কূটনৈতিক চাপ, রাষ্ট্রগুলোর মাধ্যমে বাংলাদেশের সরকারের কাছে স্বচ্ছ তদন্ত, দোষীদেরকে বিচারের দাবি, মানবাধিকার নোটিশ, জাতিসংঘ মানবাধিকার সংস্থার রিপোর্টের মাধ্যমে আন্তর্জাতিক নজর সৃষ্টির আকর্ষণ, নিষেধাজ্ঞা, সাইবার মনিটরিং, র্যাবের কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ, আন্তর্জাতিক ফান্ড সহযোগিতা সীমিত করা, সামাজিক মাধ্যমে সচেতনতা, আন্তর্জাতিক মিডিয়ার ঘটনার প্রচার, আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগ, চাপ সৃষ্টি। দেশীয় প্রতিবেদন বা দেশীয় মানবাধিকার সংস্থা অভিযোগকারীদেরকে সাক্ষ্য গ্রহণ করে রিপোর্ট তৈরি করেছে। তদন্ত কমিশন 2023 কমান্ডার এবং রেজাউলের আহসানের নাম রিপোর্টে অন্তর্ভুক্ত। ভিকটিম পরিবার ঘটনা প্রকাশে সহায়ক এবং প্রমাণ সাক্ষ্য প্রদান করেছে। উদ্দেশ্য, রাষ্ট্রীয়ভাবে গুম খুনের সংস্কৃতি চিহ্নিত করা, আন্তর্জাতিক চাপের মাধ্যমে স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা, ভিকটিম পরিবার বা সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ও গুম ও হত্যার আন্তর্জাতিক আইন দিক, আন্তর্জাতিক মানবাধিকার আইন, জীবন ও নিরাপত্তার অধিকার লঙ্ঘন, জাতিসংঘের নির্দেশিকা, রাষ্ট্রীয় সমর্থন, ক্ষমতার অপব্যবহার। জুলাই 2025 রিপোর্ট পরিকল্পিত গুম ও হত্যার ঘটনাকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো শুধুমাত্র সমালোচনা না করে তার বিচার বা স্বচ্ছ তদন্তের আহ্বান বা জানায়, যা দেশের মানবাধিকার পরিস্থিতির প্রভাব ফেলে। সামাজিক ও রাজনৈতিক প্রভাব, আন্তর্জাতিক প্রতিবেদন এবং নিষেধাজ্ঞা দেশের রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থার চাপ সৃষ্টি করে। সরকার ও নিরাপত্তা বাহিনীর কার্যক্রম আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণ করা হয়। মানবাধিকার সংস্থা, সাংবাদিকরা গুম খুন নিয়ে গবেষণা বা রিপোর্ট প্রকাশ করে সচেতনতা বৃদ্ধি করে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া, মানবাধিকার সংস্থার রিপোর্ট গুম ও বিচার বহির্ভূত হত্যার পরিকল্পিত এবং প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রকাশ করেছে। রাষ্ট্রীয় সমর্থন, রাজনৈতিক চাপের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক নজরদারি অপরিহার্য। আন্তর্জাতিক চাপ, প্রতিবেদন ভিকটিম পরিবার, সমাজ ও পরিবারের কাছে ন্যায় বিচারের গুরুত্ব তুলে ধরে। সামাজিক ও রাজনৈতিক প্রভাব, গুম ও বিচার বহির্ভূত হত্যার ঘটনা শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তির উপর সীমাবদ্ধ থাকে না, বরং সমাজ ও রাজনৈতিক ব্যবস্থার উপরও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। জনগণের মধ্যে ভয়, অনিশ্চয়তা সৃষ্টি, রাজনৈতিক কর্মকাণ্ড সীমাবদ্ধতা, সামাজিক স্থিতিশীলতা, ন্যায় বিচারের প্রভাব। সামাজিক প্রভাব, ভয় ও অনিশ্চয়তার সংস্কৃতি, মানুষ রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া থেকে বিরত থাকে। সাধারণ নাগরিক বা প্রশাসনিক বা রাজনৈতিক বাহিনীর সম্ভাব্য হস্তক্ষেপকে নিয়ে সতর্ক থাকে। ভিকটিমদের পরিবার বা প্রতিবেশীদের উপর দীর্ঘমেয়াদী মানসিক চাপ ও নিরাপত্তাহীনতায় অনুভূত হয়। সামাজিক আস্থা ক্ষুণ্ণ, বিচার বহির্ভূত হত্যার ফলে মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর উপর আস্থা হারায়। রাষ্ট্রীয় ন্যায় বিচার বা মানবাধিকারের প্রতি সন্দেহ জন্মে। সমাজে শাসক বা বিরোধী দলের মধ্যে বিভাজন বা অশান্তির সৃষ্টি পায়। সম্প্রদায় ও পরিবারের মানসিক প্রভাব পড়ে। ভিকটিম পরিবার বা বন্ধুরা দীর্ঘমেয়াদী মানসিক বা সামাজিক ক্ষতিগ্রস্ত। শিশু ও যুব সমাজে নিরাপত্তাহীনতা এবং উদ্বেগ তৈরি করে। সমাজ আস্থা, সংহতি হ্রাস পায়। রাজনৈতিক প্রভাব, বিরোধী দলীয় নিপীড়ন, রাজনৈতিক বিরোধীর উপরে চাপ সৃষ্টি,
নির্বাচনের সময় স্বতন্ত্র বিরোধী দলের কর্মীদের ওপর ভয় দেখানো, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হ্রাস, একপক্ষীয় ক্ষমতা বজায় রাখা, প্রশাসনিক বা বাহিনী ব্যবহারের নীতি, র্যাব, পুলিশ, অন্যান্য বাহিনীকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার, প্রশাসনিক সিদ্ধান্তগুলো প্রভাবিত করা, রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনের নামান্তরে মানবাধিকার লঙ্ঘন, নির্বাচন ও গণতন্ত্রের প্রভাব, নির্বাচনী প্রক্রিয়া নিরপেক্ষ হওয়া কঠিন, ভিকটিম ও সমাজের উপরে চাপের কারণে জনগণ সচেতন, ভোটাধিকার প্রয়োগ বাধাগ্রস্ত, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং ভোট ব্যবস্থায় প্রতি আস্থা কমে যায়। সমাজে দীর্ঘমেয়াদের প্রভাব, ভয়ে সংস্কৃতি মানুষ রাজনৈতিক বা সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়া দ্বিধান্বিত করে, শৃঙ্খলা আইনহীনতা, বিচার বহির্ভূত হত্যার কারণে আইন শৃঙ্খলা কমজোরি কমে মনে হয়, সমাজের অনিশ্চয়তা, মানুষ দৈনন্দিন জীবনে নিরাপত্তাহীনতায় অনুভব করে, সংহতি, সমাজের আস্থা হ্রাস, পরিবার, প্রতিবেশী, সমাজের মধ্যে সম্পর্ক দুর্বল হয়। উদাহরণ, নারায়ণগঞ্জের 7 খুন ঘটনার পর নারায়ণগঞ্জের সাধারণ মানুষের মধ্যে ভয়, অনিশ্চয়তা বৃদ্ধি পায়, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া মানুষের সংখ্যা কমে যায়, ভিকটিম পরিবারের দীর্ঘমেয়াদী মানসিক চাপ বা নিরাপত্তাহীনতা, আন্তর্জাতিক দিক থেকে সামাজিক বা রাজনৈতিক প্রভাব, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, রাষ্ট্রীয় পর্যবেক্ষণ বাংলাদেশের ভিকটিম পরিবার সমাজের নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে, আন্তর্জাতিক চাপ সরকারের জন্য রাজনৈতিক বা সামাজিক দায়িত্ব গুরুত্ব প্রকাশ করে, সামাজিক আন্দোলন মানবাধিকার সচেতনতা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক রিপোর্ট কাজে লাগে, গুম ও বিচার বহির্ভূত হত্যার কাণ্ডে সামাজিক বা রাজনৈতিক প্রভাব ব্যাপক হয়ে ওঠে, সমাজের ভয়, অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা সৃষ্টি করে, রাজনৈতিক বিরোধীর উপরে চাপ বাড়িয়ে একপক্ষ ক্ষমতায় টিকিয়ে রাখা বজায় রাখার চেষ্টা করে, বিচার বহির্ভূত হত্যার কারণে মানুষ আস্থা, সংহতি, ন্যায় বিচার প্রক্রিয়া ক্ষুণ্ণ হয়, দীর্ঘমেয়াদী প্রভাব সমাজ ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা, গণতন্ত্রের জন্য হুমকি তৈরি করে। সামাজিক এবং রাজনৈতিক প্রভাব, বাংলাদেশের গুম ও বিচার বহির্ভূত হত্যার ঘটনায় একটি দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক বা পরিকল্পিত প্রক্রিয়ায় রেজাল আহসানের নেতৃত্বে সেনা ও র্যাব ক্যারিয়ার থেকে শুরু করে উচ্চ পর্যায়ের নেতৃত্বে তিনি অপারেশন পরিকল্পনা বাস্তবায়নের কেন্দ্রবিন্দু ছিলেন, আধুনিক প্রযুক্তি কমান্ড চেইন ব্যবহার করে অপারেশন কার্যক্রম করেছিলেন। 2025 সালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 23 কমান্ডারের ভূমিকা, প্রতিটি কমান্ডারের আলাদা এলাকা দায়িত্ব ছিল, লক্ষ্যবস্তু অপহরণ, হত্যা এবং প্রমাণ ধ্বংস করা, সক্রিয় করা, তাদের সমন্বয় বা নেতৃত্ব অপারেশন সুপরিকল্পিতই ছিল। নির্দিষ্ট মামলা, নারায়ণগঞ্জ 7 খুন সহ অন্যান্য পরিকল্পনায় অপারেশন সমাজ ও রাজনীতিতে ভয় বা অনিশ্চয়তা সৃষ্টি করে, ভিকটিম পরিবার বা সামাজিক আস্থা দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত, রাষ্ট্রীয় সমর্থন, রাজনৈতিক চাপ, প্রশাসনিক সমন্বয়, সরকারের সমর্থনের অপারেশন কার্যক্রম হয়েছিল, রাজনৈতিক বিরোধীর ওপর চাপ সৃষ্টি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি, আন্তর্জাতিক প্রতিক্রিয়া, মানবাধিকার সংস্থা, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউএন গুম হত্যাকে তীব্রভাবে সমালোচনা করছে, আন্তর্জাতিক প্রতিবেদন রিপোর্ট ভিকটিম পরিবার, সমাজ, ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। সামাজিক ও রাজনৈতিক প্রভাব, সমাজের ভয়, অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা বৃদ্ধি, রাজনৈতিক বিরোধীদের নিপীড়ন, একপক্ষ ক্ষমতায়, নির্বাচনের প্রভাব, আইনশৃঙ্খলা বিচার ব্যবস্থার আস্থা হ্রাস, গুম ও বিচার বহির্ভূত হত্যার সংস্কৃতি কেবল ব্যক্তি বা দলীয় নয়, বরং প্রাতিষ্ঠানিক বা রাষ্ট্রীয়ভাবে সমর্থিত। রেজাউল আহসানের ও 23 কমান্ডারের নেতৃত্বে একটি সুগঠিত পরিকল্পিত হত্যাযজ্ঞ চালিয়েছে তারা। রাষ্ট্রীয় সমর্থন, রাজনৈতিক চাপ বা প্রশাসনিক সমন্বয় প্রক্রিয়াকে দীর্ঘমেয়াদী স্থানীয় করেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষণ, প্রতিবেদন, বিচার এবং প্রক্রিয়ায় প্রায়ই ব্যর্থ হয়েছে। সুপারিশ, স্বচ্ছ বা নিরপেক্ষ তদন্ত, রাষ্ট্রীয় পর্যায়ে সম্পূর্ণ স্বচ্ছ তদন্ত পরিচালনা করতে হবে। তদন্তে আন্তর্জাতিক পর্যবেক্ষক বা মানবাধিকার সংস্থার সহায়তা নেওয়া উচিত। দোষীদের বিচার বা জবাবদিহিতা, গুম ও বিচার বহির্ভূত হত্যার সাথে জড়িত সকল কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি। দায়ীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা, মানবাধিকার সচেতনতা বৃদ্ধি, জনগণকে গুম ও হত্যার বিরুদ্ধে সচেতন হওয়া, মানবাধিকার শিক্ষার মাধ্যমে সমাজে নিরাপত্তা বা সংহতি বৃদ্ধি করা, রাজনৈতিক বা প্রশাসনিক সংস্কার, রাষ্ট্রীয় বাহিনীকে রাজনৈতিক দিক নির্দেশনা থেকে স্বাধীন হতে হবে, প্রশাসনিক বা বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করা, আন্তর্জাতিক সহযোগিতা বা পর্যবেক্ষণ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সহযোগিতায় নিয়মিত মনিটরিং করা, গুম ও হত্যার ঘটনায় আন্তর্জাতিক আইন অনুযায়ী বিচার নিশ্চিত করা। বাংলাদেশের গুম ও বিচার বহির্ভূত হত্যার ঘটনায় কেবল ব্যক্তিগত অপরাধ নয়, এটি একটি প্রাতিষ্ঠানিক বা রাষ্ট্রীয় সমস্যা।
রেজাউল আহসান ও 23 কমান্ডারের নেতৃত্বে অপারেশনগুলো পরিকল্পিত বা সুগঠিত। রাষ্ট্রীয় সমর্থন, রাজনৈতিক চাপ বা প্রশাসনিক সমন্বয়ে এই অপরাধগুলোকে দীর্ঘমেয়াদী বা কার্যকর করেছে। সামাজিক ও রাজনৈতিক প্রভাব গুরুতর। আন্তর্জাতিক পর্যবেক্ষণ অপরিহার্য। ভবিষ্যতে স্বচ্ছ, দক্ষ এবং তদন্ত, দোষীদেরকে বিচার, মানবাধিকার সচেতনতা, প্রশাসনিক সংস্কার, গুম ও বিচার বহির্ভূত হত্যার পুনরাবৃত্তি রোধ করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই প্রতিবেদনে আমরা দেখলাম বাংলাদেশের গুম ও বিচার বহির্ভূত হত্যার গভীর বাস্তবতা। রেজাউল আহসান ও 23 কমান্ডারের নেতৃত্বে এই অপারেশনগুলো রাষ্ট্রীয় সমর্থন, রাজনৈতিক চাপ, প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে কার্যকর হয়েছিল। সমাজ, পরিবার, রাজনৈতিক স্থিতিশীলতার উপর এবং প্রভাব দীর্ঘমেয়াদী। আন্তর্জাতিক প্রতিবেদন, মানবাধিকার সংস্থার রিপোর্টে প্রমাণ করে বা ন্যায় বিচার, স্বচ্ছ তদন্ত ছাড়া এটি থামানো সম্ভব নয়। আশা করি এই রিপোর্ট আপনাকে সচেতন করছে, তথ্য দিয়েছে, মানবাধিকার বা ন্যায় বিচারের মূল্য বোঝাতে সাহায্য করছে। গভীর সতর্ক জারি, নজরদারি ও দায়িত্বশীলতার সমাজের মধ্যে দিয়ে আমরা এখন মানবিক কর্মকাণ্ড এবং অমানবিক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি থেকে রক্ষা করতে পারি। শেষ কথা, সত্য প্রকাশ, ন্যায় বিচার, মানবাধিকার আমাদের সবারই দায়িত্ব। সবাই সচেতন থাকুন, ভালো থাকুন, সত্যের পথে থাকুন। টেক কেয়ার ইন ইউর হেলথ। গুড বাই, আল্লাহ হাফেজ।